করছে আজকের অনুষ্ঠান। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। প্রত্যেকদিন সকালবেলা যেমন আপনারা মা কামাখ্যার নাম স্মরণ করেন, আমিও যেমন করি, আপনারাও যেমন করেন আমি জানি। মা কামাখ্যার নাম স্মরণ করবেন, সব দিক থেকে মুক্তি প্রাপ্তি হবে, সব দিক থেকে। যারা অদূর প্রান্তরে বসে কাকিমা জেঠিমা যারা অনুষ্ঠান দেখছেন তাদের চরণে অসংখ্য প্রণাম এবং দাদা বৌদি দিদিদের আন্তরিক শুভেচ্ছা, ছোট ভাই বোনদের অনেক ভালোবাসা জানাই। আশা করি ভালো আছেন আর ভালো থাকবেন। এই অনুষ্ঠানটা আপনারা দেখছেন, আমি বলি যে যাদের খুব বেশি অসুবিধা হবে তারা দেখবেন না, শরীর স্বাস্থ্য আগে তারপর অনুষ্ঠান। এই সময় অবধি জেগে থাকা অনেক কাকা কাকিমাদের পক্ষে অনেক প্রবলেম। সপ্তাহে একদিন দেখবেন ঠিক আছে, আর যদি আপনারা দেখেন বলেই আজকে আমি দেবাশিস মুখার্জি, না দেখলে তো হতাম না। সুতরাং আপনারা নতুন নতুন টোটকা টিপস চান, আমি প্রত্যেকটা অনুষ্ঠানে টিপস দিই। তবে আজকে কিছু এমন কিছু কিছু কথা বলবো যেগুলো আপনারা ভাববেন হ্যাঁ এটা বাস্তব, এটা ঠিক কথা। দেখুন, একটা কথা হচ্ছে সমস্যা মানুষের জীবনে থাকেই, সমস্যা থাকলে সমাধানও আছে। এটা একদম ভয় পাবেন না যে সমস্যা আছে বলে আমি জীবনে হেরে গেলাম, আমার সব দিক থেকে শেষ হয়ে গেল, আমি পেলাম না, আমি কিছু পেলাম না, হাতরে হাতরে গেলাম, একদম না। সব কিছুর একটা প্যারালালি, যেমন পূর্ণিমা হলে অমাবস্যা হলে পূর্ণিমা হয়, রাত হলে দিন হয়, জোয়ার উঠলে ভাটা পড়ে, তেমন মানুষের জীবনে উত্থান পতন দুটোই আছে, সূর্যাস্ত সূর্যোদয় দুটো আছে, এবং সব জিনিস দুটো করে থাকতেই হবে। ঈশ্বর কিন্তু দুটোই জীবী পাঠিয়েছেন, তার কারণ আমাদের ভোগ্য দশা, যে দশায় ভোগান্তি আছে সে দশাটা তো ভুগতেই হবে। কিছুটা কমে যায়, লাঘব কমে, কোনো মানুষের কাছে গেলে, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলে, কোনো গাইডলাইন নিলে কিছুটা কমে যায়। সেই কমাটাই সব থেকে বড় শ্রেয়, মানে কমাটাই সবাই চায়। সেই কারণে প্রতিনিয়ত আমরা ভাবি যে কি করে পুরোটা কমে যাক, কি করে পুরোটা কমে যাক, কি করে পুরোটা কমে যাক। পুরোটা কমবে? আপনারা তো ভাবুন তো, বিবেচনা করুন তো, পুরোটা কি কমে? পুরোটা কমে না। কেন কমে না পুরোটা? পুরোটা এই জন্য কমে না কি ঈশ্বরের দেওয়া একটা দান, বিধির একটা বিধান তিনি দিয়ে পাঠিয়েছেন, সেটাকে কি খণ্ডন করা যায়? সেটাকে খণ্ডন করা যায় না। আমি তো ওয়াকিবহাল হয়ে গেছে এই নিয়ে, একদম প্র্যাকটিক্যাল আমার দেখা, পুরোপুরি খণ্ডন করা যায় না। তবু আমাদের একটা মনের মধ্যে একটা চিন্তা, না আমরা এখানে যাই, যদি আমাদের পুরোটা খণ্ডন হয়ে যায়, পুরোটা খণ্ডন হয়। পুরোটা খণ্ডন হয় না, বারবার কিন্তু বলছি। সে আপনি যত বড় পুজো করেন না কেন, যত স্টোন পুরুন না কেন, যত কিছু করুন না কেন, কিছুটা থেকে যাবে। হয়তো দেখা যাচ্ছে একটা বড় একটা আঘাত যোগ আছে, সেখান থেকে হয়তো দেখা গেল হাতটা একটু কেটে গেল, কি পাটা একটু ছড়ে গেল, কিন্তু সেটা রইল তো। তার জন্য আমি একটা জিনিস আপনাদেরকে বলি, সব থেকে আমাদের জীবনে সূর্যের একটা আবিষ্কার, সূর্যের একটা উদয়, সূর্যের একটা আলোক আমাদের জীবনে প্রতিনিয়ত দরকার। অনেকে ভয় পাই আমরা শনিদেবকে, বাবা শনি, বাবা শনি, বাবা শনি। না, শনি গ্রহ কিন্তু একদমই খারাপ গ্রহ না, ভালো করে মাথায় রাখবেন। আমরা মা মাগো, মা মাগো বলি, একমাত্র মা কাকে বলি? প্রথম অধ্যায়ে মনটা কার আসে, মুখটা কার সামনে ভেসে ওঠে? মা কালীর। ম্যাক্সিমাম লোকেরই তাই, মা কালীর মুখটা। তাহলে শনি গ্রহের অধিষ্ঠাত্রী দেবী কি? সেই মা কালী। তাহলে শনি গ্রহ কোন অংশে খারাপ হলো? এবার তার যে দশা, অন্তর্দশা বা তার কুপ্রভাব যেটা সাড়ে সাতিতে পরিণত হয়, সেটা যদি মানুষের জীবনে হয়, সেক্ষেত্রে কিন্তু আলাদা জিনিস বর্তায়। কেন? তার সঙ্গে অ্যাটাচমেন্ট আর একটা গ্রহের কিন্তু উপশম থেকে থাকে, যার জন্য পাওয়ারফুল সক্রিয় হয়ে ওঠে। সেক্ষেত্রে সে কিন্তু বিপরীত কাজগুলো মানুষের জীবনে করতে থাকে। কিন্তু অ্যাকচুয়াল শনি কিন্তু খারাপ নয়। আপনার শনির দশা থাক না থাক, আপনি কিন্তু অনায়াসে শনি মন্দিরে পুজো দিলে আপনার উল্টে মনের বাসনা পূর্ণ হবে। এত লোক সিঙ্গাপুরে যাচ্ছে, সবাই গিয়ে মা প্রভু শনিকে স্নান করাচ্ছেন, প্রভু শনির সামনে ধূপকাঠি ধরাচ্ছেন। প্রত্যেকেরই কি শনির ভোগ্য দশা আছে? প্রত্যেকেরই কি সাড়ে সাথী আছে? না। নর্মাল মানুষ যাচ্ছেন, তারাও করছেন। কেন করছেন? শনিদেবকে অভিষ্ট লাভ করার জন্য, কিছু কৃপা লাভ করার জন্য করছেন, যে কিছু কৃপা যদি পাই। আজকে আমরা যখন পুজো শিখেছিলাম, আমি আপনাদেরকে বারবার একটা জিনিস বলেছিলাম, খেয়াল আছে কি? হাজারহাট মহন্ত স্বামী সত্যানন্দ গিরি মহারাজ, যার ঘরে আমার জন্ম, আজকে যেমন এত সুন্দরভাবে বসে আছে, অতীতটা দেখলে নিজেকে শিহরণ দিয়ে ওঠে যে আমি কি ছিলাম, কোন না জঙ্গলে, কোন না জায়গায়, কোন না শ্মশানে, কোন না পুজো পার্বণে, দিনের পর দিন, রাতের পর রাত, কোন না ভান্ডারায়, বড় বড় ভান্ডারায় অ্যাটেন্ড করা, কি না করে এসেছি একটা টাইমে। সব করে এসে আজকে একটা জায়গায় বসেছি। কেন বসেছি? ওই যে আমি আমার একজন দাদু আর আমার দিদিমা, এদের কথা আমি এখনো স্মরণ করে চলি। কেন বলে না, প্রত্যেকটা জিনিসের একটা স্তর আছে। যেমন উনি অখণ্ড পরমহংসদেব, খিচুড়ি, ঢিংড়ি, পরিব্রাজক, তন্ত্র বিশারদ, তন্ত্র সম্রাট, এত উপাধি পেয়েছিলেন। একটা স্তর পর স্তর, স্তর স্তর পেরিয়ে গেছিলেন না? সেক্ষেত্রে আমিও কিছু উপাধি পেয়েছি, কিছু সার্টিফিকেট পেয়েছি, অনেক কিছু পেয়েছি। স্তর একটা একটা করতে 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 একটা জায়গায় এসে, লিমিটেড জায়গায় এসেছি আমি। কিন্তু আমাদের বংশটাতে দেখতে, আমাদের বংশটা পুরো একদম বলতে গেলে পুরো বংশটাই তন্ত্র বংশ আমাদের।
কেন দেখুন আমাদের সিস্টেমটা কিরকম ছিল আমাদের বাড়িতে। আমাদের একদিনে 6টা পুজো আছে, সেখানে আমার দাদু আমাকে একটা দিতেন, নিজে একটা করতেন। দাদু নিজে ট্রেন্ড করা শিষ্য ছিল, তাকে বলতো তুমি চলে যাও ওই শ্মশানে, তো ওকে বলতো তুমি চলে যাও ওই শ্মশানে। যেমন ডানকুনি জঙ্গলপাড়া একটা শ্মশান, সেখানে আমাদের এক মামা গিয়ে পুজো করতেন। তারকেশ্বরে লাল পাকা শ্মশান, সেখানে আমার দাদু গিয়ে পুজো করতেন। তারাপীঠ মহাশ্মশান, বসিরহাট শ্মশান, সে দিন আলাদা ছিল। প্রত্যেকটা শ্মশানে শ্মশানে গিয়ে রাতের পর রাত পুজো দিয়ে সন্ধ্যেবেলা বিকেলে পৌঁছানো হতো। সন্ধ্যেবেলা থেকে পুজো আরম্ভ হতো, ভোর 3টে, 3:30, 4টে অব্দি পুজো চলতো। লোকজন ভিড় কম থাকতো, ভোগ টোগ রান্না করে মায়ের পুজো দিয়ে ব্যাক করা। আমার দিদিমা রাত্রিবেলা ঘুমিয়েছিলেন। কোনো মানুষ, মানে আমাদের কালীঘাটে 3খানা বাড়ি, তো 3টে বাড়ির মধ্যে একটা বাড়িতে মন্দিরের সামনে দিদিমা থাকেন, উনি ওই বাড়িতেই থাকতেন। কেন, উনি ছিলেন পরম যোগী মানুষ, একদম পরম যোগী। আমি ওনাকে বলবো পরম যোগী, তার কারণ হচ্ছে দুটো মানচিত্র চোখের সামনে এসে গেছিল আমার, নেগেটিভ আর পজিটিভ। নেগেটিভ বলতে আমি দিদিমাকে দেখতাম 15-14-15খানা রাস্তার কুকুর নিয়ে এসে ঘরের মধ্যে মানুষ করছেন। একটা ছোট উনান ছিল, উনানের মধ্যে চা করতেন, একটা সিলভারের বাটির মধ্যে চা করতেন, করতে করতে বাটিটা লাল হয়ে গেছে। ছাই বার করতে করতে মেঝে যে ফ্লোর আছে, ফ্লোরের উপরে 10 ইঞ্চি ছাইয়ের ফ্লোর হয়ে গেছে, পুরো 3খানা ঘর। কুকুরগুলো যেখানে সেখানে শুয়ে আছে। একটা ধ্বংসস্তূপের একটা অন্নপূর্ণা, একটা মা বগলার মূর্তি রয়েছে, যেখানে প্রথম বিয়ের পর লাইফে আমার দাদু ওগুলো পুজোগুলো করতেন। তারপরে দাদু যখন এই বাড়ি থেকে আরেক বাড়িতে যখন ওখানে চলে গেলেন, যে বাড়িতে গেলেন যেখানে ডক্টর ম্যানফ্রেডের গল্প বলেছিলাম যে বাড়িটি ডোনেট করলেন, দাদু যখন ও বাড়িতে গেলেন, সেটা হলো রট্টারিকা রাজপ্রাসাদ, যে ঘরে এসি থেকে আরম্ভ করে 13-14খানা গাড়ি থেকে আরম্ভ করে প্রত্যেকটা ঘরে কার্পেট থেকে আরম্ভ করে সমস্ত বিলাসিত বিলাস বাড়ি। কিন্তু আমার দিদিমা কিন্তু ওখান থেকে ওই বাড়িতে গেলেন না, উনি কিন্তু ওখানেই থাকলেন। তো আমার দাদুকে বললেন তুমি ওখানে থাকো, কোনো অসুবিধা নেই, এই তো একটুখানি, আমি রোজ যাবো, দেখা করবো, কথা বলবো, চলে আসবো। কিন্তু অনেক কর্ম আমার বাকি আছে, যে অনেক ছেলে মেয়ে আছে তোমার, যারা তোমার কাছে গেলে মানে বকাবকি খায়, তারা তো করুণার জন্য আসে। তো ওই জায়গায় বসে থাকলে তোমার বকাবকির পর আমি কি কোনো আদেশ করতে পারবো? সুতরাং আমি এখানে থাকলে তাদেরকে মানসিক শান্তি দিতে পারবো। সেহেতু আমার দাদু দিদিমা হাইটে ছিলেন ম্যাক্সিমাম 4 থেকে 4.25 ফুট, গায়ের রং ধবধবে ফর্সা। যতদিন বেঁচে ছিলেন কোনোদিন দেখিনি ভাত খেতে। সব থেকে আশ্চর্য এটা ব্যাপার। আপনারা এখনো গিয়ে কালীঘাটে জিজ্ঞেস করতে পারেন সত্যানন্দগিরি মহারাজের স্ত্রী কি উনি ভাত খেতেন, আপনাদেরকে সবাই সাক্ষী দেবে না। তো নিচে একজন ছিল, মানে ওই যে রাস্তায় উনি বাড়ি, আমাদের বাড়ি, সেই নিচে একজন কিছু রাত্রিবেলা কিছু মানুষ হঠাৎ করে, যেহেতু দিদা একা থাকতেন, রাত্রের উপরে উঠে গেছিলেন, মানে ভুলক্রমে উঠে গেছিলেন, বুঝতে পারেননি। তখন রাতে 2:30 বাজে। আর কালীঘাটে অঞ্চলটা আপনি জানেন, রাত্রে 2, 2:30, 3, 4 কোনো ব্যাপার না, সারা রাত লোক থাকে। সে মানুষটা উপরে উঠে যাবার পরে এবার তিনি সোজা হয়ে উল্টো হয়ে নামতে পারেননি, যেন সোজা গেছিলেন সোজাভাবে ব্যাক করে চলে এসেছেন। ওনার চোখ স্থির হয়ে গেছে। উনি দিন 15-20 বেঁচেছিলেন, তারপরে চলে গেছেন। কিন্তু কোনো একজনকে বলে গেছেন যে আর যেন কেউ ভুল করে রাত্রিবেলা 3টের সময় মায়ের ঘরের দিকে ওঠো না। উনি একজনকেই বলেছিলেন, তারপর থেকে সবাই জানতে পেরেছে উনি যখন উপরে উঠেছিলেন তখন উনি দেখতে পাচ্ছেন ওখান থেকে দরজা থেকে বেরোচ্ছে স্বয়ং মা কালীঘাটের মা কালী, হাতে খাড়া নিয়ে বেরোচ্ছেন। ওই দৃশ্য দেখার পর উনি ওইটা নিতে পারেননি, চলে গেলেন উনি। তো যথাক্রমে যেমন সবার বান্ধবী থাকে, আমার দিদিমার কিছু বান্ধবী ছিল। দুর্গাপুজো চলছে, অষ্টাদশ মহাবিদ্যা পুজো হচ্ছে কালীঘাট দুধালা পার্কে। আর দিদা পাশে একদম পার্কের পাশে রাস্তা, তার পাশে বাড়িতে দিদা বসে আছে দোতলায়, আমার দাদু বসে আছেন মাঠের মধ্যে, একদম পার্কের মধ্যে চৌকি লাগানো, কার্পেট পেতে বিছানা করে কোলবালিশ নিয়ে 3-3খানা স্ট্যান্ড ফ্যান চলছে। আর দর্শনার্থী বলতে গেলে একটা অবাক হবেন আপনারা, সন্ধ্যের পর থেকে গেটে 15-20 জন করে ভলেন্টিয়ার লেগে যেত। মানে গেটে এক তরফ থেকে লোক ঢোকানো হতো, সে লোক ঠেলতে ঠেলতে বের করতে মুশকিল হতো। বাঁশের ব্যারিকেড করা ছিল, তার ভেতর দিয়ে একদিকে লোক ঢুকতো আর একদিকে বেরিয়ে যেত। মানে এত বড় প্যান্ডেল, বুঝতে পারছেন তাহলে। এবার প্রত্যেকদিন পুজো হচ্ছে, ভোগ হচ্ছে, প্রত্যেকদিন পুজো, প্রত্যেকদিন ভোগ হচ্ছে। এবার কিছু কিছু খাবার আছে দিদার ঘরে চলে যায় ভোগ হয়ে গেলে, এবার সেই খাবার রাখাই রয়েছে ওখানে। তো পুজো টুজো কেটে গেছে, তার দিদার ঘরে কিন্তু খাবার একটা অদ্ভুত জিনিস, একটা চিন্তা করে দেখুন, যেগুলো আজও ভাবলে আমার কাছে একটা স্বপ্ন, কিন্তু বাস্তব। এগুলোকে কেউ বলতে পারবে না যে আমি দেখিনি, আমি দেখেছি, আমি প্রমাণ আছি। যে আপনারা আজকে একটা মিষ্টির প্যাকেট দিয়ে এলেন, মা এটা তুমি খেও, আচ্ছা বাবা রেখে দে, তো বললো এখানে রেখে দে, রেখে দিলেন। আপনি 6 মাস পরে গিয়ে দেখবেন প্যাকেটটা ওখানেই রয়েছে, প্যাকেটের উপরে ঝুল পড়ে ছাই পড়ে সাদা হয়ে গেছে, ওরকম পড়ে আছে কিন্তু। অথচ সে প্যাকেটের একটা বর্ণনা গুণ বলি আমি। পুজো টুজো শেষ, দিদিমার বান্ধবীরা এলেন সবাই। আমার দিদিমা যেমন বললাম না 4-4.5 ফুট ছিল, ফর্সা ধবধবে, মাথা থেকে পা অব্দি একটা মা কালীর জীবের মতো একটাই জটা ছিল। উনি খুব নস্যি মুখে দিতেন, নস্যি নস্যি স্নাফ যেটাকে বলে, ওই নস্যিটা মুখে দিতেন। তো নস্যি মুখে দিয়ে উনি সারাদিনে লিকার চা খেতেন, আর কিছুই খেতেন না। খুব শখ হলে বলতো একটুখানি নিয়ে তো ওই নিচে একটু ডালের বড়া পাওয়া যায় নাকি, ভাজা করে তেলে ভাজা আলাদা, ওই ডালের বড়া
নিয়ে এসে ওই দিয়ে একটু চা। এবার বান্ধবীরা এলো, সে গল্প করতে করতে দুপুরবেলায়, মা খিদে পেয়েছে, যা ওই ঘরে যা, দেখ ওই বড় বড় গামলার মধ্যে শাল পাতা দিয়ে ঢাকা আছে, খিচুড়িও আছে, তরকারি আছে, সব আছে, নিখা। এইবার যেই নিতে গেল, মানে অতদিনের খাবার তো একটা গন্ধ আসে, তো একটা গন্ধ আসতেই ওরা নাকটা যেই ছিটকালো, তখন আমার দিদা বলছে, এই নাট ছিটকাচ্ছিস কেন? বলছে না না মা কিছু না। বলছে না না, তো নাট ছিটকাচ্ছিস কেন? তাজা খাবারে কি কি কোনো মানে বিরক্ত লাগছে নাকি? ওটা ভোগ, নিয়ে মন দিয়ে খা। ওরা কোন রকমের শাল পাতায় বাড়লো। এবার ওরা যখন খাচ্ছে ওরা অবাক, ওরা দেখছে ধোঁয়া উঠছে খিচুড়ি থেকে, গরম খিচুড়ি, গরম তরকারি। আপনি ভাবুন তো একটা জিনিসগুলো, পরম আনন্দে খাচ্ছে। এবার কোনো বাচ্চাকে নিয়ে আসলো, মা একটু আমার ছেলেটাকে একটু দর্শন করে নিয়ে গেলাম, মা দেখিয়ে নিয়ে গেলাম। হ্যাঁ, দর্শন করানোর কি আছে, আমি কি ভগবান নাকি দর্শন করালি? ছেলেটাকে বললো, দাদু ভাই কোথায় যাচ্ছিস, কি করছিস? আচ্ছা মিষ্টি নেই। ওই 1 বছর আগে 6 মাস আগের মিষ্টির প্যাকেট থেকে মিষ্টি একটা বার করে দিয়ে বলো, খা আমার সামনে, খেয়ে যা। ও মাসে বাচ্চাটা দিব্যি নিরাকার ভাবে মিষ্টিটা খেয়ে চলে গেল, তার কোনো ব্রুক নেই যে মিষ্টিটা কি আছে না আছে, সে মনে তাজা মিষ্টি। কখনো আমিও মানে এটা দেখার জন্য আমিও একটা দুটো মিষ্টি চাইতাম, যেটি কি ঘটনা, ও মা আমিও দেখছি যেন মিষ্টিটা কালকে কিনে নিয়ে এসছে, সেই বাড়ি আমাদের, বুঝতে পারছেন? তো এবার আমার দিদার কাছে আমি যখন পুরোপুরি টানা 1 বছর ছিলাম, আমার সত্যি কথা বলতে একটা কথা বলি, আমার দিদা কিন্তু ওগুলো চাইতেন, আমার কিন্তু খুব পছন্দ হতো না। ওই অত কুকুর, তার মধ্যে কুকুরগুলো এখানে ওই ছাইয়ের মধ্যে পেচ্ছাপ করছে, ওই ছাই দিয়ে চাপা দিচ্ছে, ওর মধ্যে একটা ছোট ঝোলা বিছানা, ওর মধ্যে ভাবে বুড়ি মানুষ ওখানে চুপ করে শুয়ে রয়েছে। এবার ওনাদের জন্য আবার স্পেশাল রান্না, মানে ওই বাড়ি থেকে এই বাড়িতে দাদুর সঙ্গে দেখা করতে আসবেন, 3 গামলা রুটি আর দুধ আর সেই মাংস দিয়ে ভাত রান্না করা। কি সে সিঁড়ি থেকে নামতে সেই ডাকো, লালু ভুলু কালু আইরেস, কোথা থেকে যে আসতো ভগবান জানে, সব লাইন দিয়ে এলো, সব মেন রোডের উপরে একে ওকে থালা ভাগ করে করে দিত, দিয়ে থালা দেখি বলতো, যে ঝগড়া করবি তার কপালে বাড়ি দেবো। কি একটাকে উপর ঝগড়া করতো না, সব যার যার খাবারটা খেত। আবার ওখান থেকে কালীঘাট বাজারে গিয়ে ওখানে দাঁড়ালো, আবার চিৎকার, ওই লালু ভুলু মানা, আবার কালীঘাট বাজার দিয়ে চাকরি এলো। এই করতে করতে যেতে যেতে খাবার শেষ, দাদুর বাড়ি পৌঁছানো অব্দি খাবার শেষ। আর ম্যানেজার থাকতো বাড়ি, নায়েব মশাই থাকতো, রিক্সা করে যেত, টানতে টানতে 3 জন 4 জন তো গার্ড থাকতো, যেত, মা যাচ্ছে। এবার উপরে গেল, উপরে গিয়ে দাদুর সাথে বসে 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 কথা বললো, কি কথা বললো কে জানে দুজনে। আবার রাত্রি যখন 2টো 2:30 বাজলো, চল ভাই, আমাকে বলতো চল যাই স্বপ্নের প্রাসাদে যাই। এই বুড়ো তো আর রাজপ্রাসাদ ছাড়তে পারবে না, চল আমাদের প্রাসাদেই আমরা যাই। আবার আমার বিরক্ত হতো, এই বাড়িতে এত রাজের মতো থাকবো, আবার যাবো ওখানে, আর না গেলেও মুশকিল, কারণ আমি সম্মানটা খুব করতাম, যেতাম সঙ্গে সঙ্গে। আমিও 3 তলার একটা ঘরে শুতাম, আমাদের কালীঘাটের দিদার বাড়িটা 3 তলায়, ছাদ, একটা ঘর আছে, ঘরের জানলাটা একদম মায়ের মন্দিরের সোজাসুজি। তো এক রাত্রিবেলা আমাকে একটা জব দিয়ে বলো, বাবা ভাই তোর দাদু বলেছে এই জবটা না তোকে করতে হবে, এই জবটা কন্টিনিউ করে যাবি বাবা, কোন রকম নিজে শরীর খারাপ হলে, কোনো হাওয়া বাতাস চলছে, ঝড় বৃষ্টি আসলেও কিন্তু উঠবি না, জবটা করে যাবি। ঠিক আছে, বসে আমি জবটা করছি জবটা করছি। এখন রাত্রি 11টার পর থেকে জব করতে 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 12টা 1টা 1টা, একটু তো নিস্তব্ধ হয়ে যায়, যতটা জনবহুল এলাকা হোক না, কারণ দোকানপাট বন্ধ হয়ে যাওয়া মানে একটু নিস্তব্ধ হয়ে যায়। এবার মানে মাঝরাত্রে না 1টা 2টোর সময় জানলাগুলো না এরকম বাড়ি মারছে, খুলছে বাড়ি মারছে, খুলছে, মনে হচ্ছে ঝড়ো হাওয়া বইছে বাইরে। এবারে বাড়ি মারাতে আমি দেখছি জানলাগুলো মানে সে পুরোনো দিনে কাঠের পাতলা দরজা, জানলা তো ভেঙে যাওয়ার উপক্রম আর কি, এরকম বাড়ি মারছে কেন? এবার দরজাটা পাশে, সে কাঠের দরজা মানে কি 2টো পাল্লার দরজা কোন রকমে লাগিয়েছে, যে দরজা হাওয়াতে ধাস করে খুলে গেছে। ছোট্ট ঘরটা, মানে ছোট ঘর একদম, 7-8 ঘর বললাম একটা ছোট ঘর, মানে ওই বসার জন্য ঠিক আছে, শোয়া টোয়া যায় না। এবার ঘুরে যা দেখছি তাতে আমার মানে জব করা মাথায় উঠে গেছে। আমি দেখছি এরপর নিচ থেকে দিদা 3 তলায় উঠেছে, ছাদে উঠে এসেছে, উঠে সেই খাড়া খড়গ রামদাও হাতে নিয়ে মা কালী মন্দিরের দিকে উদ্দেশ্যে তাকিয়ে বলছে, আমার নাতিকে খাবি, তার আগে তোকে আমি খেয়ে নেবো কাঁচা, বলে ওই বড় বড় জিপ করে তাকিয়ে আছে, মনে হচ্ছে হাঁপাচ্ছে একজন। আমার ভয়েতে আমি হাত পা ঠক 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 করে কাঁপছে, এই কি অবস্থা। আমি চোখটা বন্ধ করে নিজের মধ্যে কাঁপছে, চুপ করে বসে আছি, মানে বুঝতে পারছি না কি হবে এখন। কিছুক্ষণ বাদে হাওয়াটাও নেই, পাশে দেখলাম দিদাও নেই। রাতে আমার তো ঘুম হচ্ছে না। এবার তখন 1টা 2টো বাজে, যাক আবার জবটা আরম্ভ করলাম, বসে 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 জানলা ফাল্লা খোলাই রইল। আর জব হয় বলুন তো আপনারা, আর হয় এইসব দেখে? ছেলে দে মা খেদে বাঁচি অবস্থা আমার। 2:45-র সময়, 2:30 কি 2:45 হবে, কেন তখন ওইরকম টাইমই হবে, কেন তার ঘন্টাখানেক বাদে যখন 4টে 4:30 বাজতে চললো,
মানে ওরকমই হবে। আমি আস্তে 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 নিচে নেমেছি, নিচে ছাই দিয়ে পাশ দিয়ে গিয়ে দিদার ঘরের দিকে গেছি। ওই যা দেখেছি, ওই দেখার পর আমার আর সেদিকে মস্তিষ্কে ছিল না যে আমি ওইখানে থাকি, মানে নিচের মেন গেট বন্ধ বলে, নাহলে আমি ছিটকে পালিয়ে যেতাম। আমি গিয়ে দেখছি অন্নপূর্ণা মায়ের সামনে একদম স্থান স্টটান পদ্মাসনে বসে আছে, সারা গায়ে রুদ্রাক্ষ, একদম সারা গায়ে রুদ্রাক্ষের মালা, সারাটা গা ভর্তি রুদ্রাক্ষ। আর অন্নপূর্ণা মন্দির যে মায়ের মূর্তিটা, মূর্তির দুপাশে এরকম বড় বড় দুখানা সাপ এরা মুখ ধরে বসে আছে, একদম স্টিল বসে এরকম করছে সবগুলো, আর ওখানে বসে উনি জব করে যাচ্ছে। এইবার আমি যে গেছি, এর একটা এরকম সাপ, একটা সাপ এরকম ঘুরেছে, যেই ঘুরেছে আমি দে দৌড় গিয়ে একদম ওপরে গিয়ে সোজা দরজা বন্ধ করে যা বিছানা বিছানা ছিল মুড়ি ফুড়ি দিয়ে শুয়ে পড়েছি। পরের দিনকে সকালে 9টা সাড়ে 9টায় ঘুম থেকে উঠেছি, ওঠার পর সেই ভ্যালপিটিশন বুকের মধ্যে রয়েছে আমার, এটা আমি কি দেখলাম। আবার চিন্তা করছি এটাই বোধহয় মেন পুজো, যেটা আমার দাদু আমাকে বোঝাতে চেয়েছেন বারবার, যে ভয় পেলে চলবে না, এগোতে হবে। যদি নিয়তি থাকে, বিধির বিধানে থাকে, তুমি শেষ হয়ে যাবে, তাহলে শেষ হয়ে যাবে, আইদার তোমাকে এগোতে হবে। তো সেই জব শিখতে শিখতে, পুজো শিখতে 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 একটা দিন কোথা কেটে গেল জানি না। তবুও পরের দিনকে যখন আমি ফ্রেশ গঙ্গায় স্নান করতে যেতাম, রোজ গঙ্গায় স্নান করতাম, জোয়ার আসতো স্নান করতাম, মজা ছিল তখন স্নান করে, হই হই লাফালাফি হতো জলে। স্নান করে এলাম যখন দিদার কাছে এসে বসলাম, তখন ওই 11টা সাড়ে 11টা, তখন টিফিন করবো আর কি। টিফিন হচ্ছে মুড়ি আর ওই ডাল বড়া ফল বড়া, এছাড়া তো কিছু নেই, টিফিন করবো। তো টিফিন করতে করতে আমাকে বললো, বেশি চালাকি ভালো না দাদু ভাই, রাত বিরেতে তোমাকে আমি ডাকিনি যে ওপর থেকে তুমি নিচে চলে আসবে, যা দেখেছো মনে রাখো, দেখবে অনেক দূর এগোতে পারবে, কাউকে বলে ফেললে ওখানেই রাস্তাটা শেষ হয়ে যাবে। আমার তো বলা দূরের কথা, আমার মনে রাখারই দরকার নেই, মনে মনে ভাবছি। তারপর থেকে যার কাছে শুনতাম, কেউ আর দুপুরবেলা, মানে ওনার একটা স্টাইল, লাইফস্টাইলটা একটা অবাক লাইফস্টাইল ছিল, ভাবুন একটুখানি। ধরুন সকালবেলা কেউ গেল 7:30-8টার সময়, মা বসে আছে, আর একটু কথাবার্তা বললো, চলে এলো, একটু ফাঁকা, 9টা সাড়ে 9টা 10টা বাজে, যেই কেউ 10:30টার সময় গেল ঘুমাচ্ছে, আবার 12টা বাজে 1টা বাজে ঘুমাচ্ছে, ঘুমালে কেউ ডাকতে পারবে না, ঘুমাচ্ছে। আবার 3টের সময় গেল, ঘুম থেকে উঠে ওই জল দিয়ে একটু মুখটা ধুয়ে একটু লিকার চা হলো, লিকার চা খেয়ে একটু নস্যি নিয়ে বসলো, ওই পাটা যেমন সতী সাবিত্রী সত্যবানের জীবনে সাবিত্রী বসছিল ওইভাবে বসতেন উনি, পাটার চেয়ার রেখে সোজা বসতেন, বসে আছে, সবাই লোকজন আসছে, মায়ের সাথে দেখা করতে এসেছি। আবার বলতেন উনি, যার ঘেন্না লাগবে সেখানে এসো না, রাজপ্রাসাদে যাও, বুড়োর সঙ্গে দেখা করো, এখানে কি, এখানে আমি গরিব মানুষ, নোংরা আছি, নোংরা থাকতে দাও। তো এইবার যারাই যায় আসে, মাঝে মাঝে শুনি আমাকে বলে, বাবু তুই থাকিস কি করে ওখানে? আমি কেন? মায়ের ওখানে দর্শন করতে না খুব ভয় লাগে আমাদের। বলছে কেন গো, কি হলো? বলছে না ওই ঘরে না কিছু একটা আছে, কোনো জীবজন্তু আছে। বলে হ্যাঁ কুকুরগুলো তো জীবজন্তুই। বলছে না, ওই ঘরে না সাপ আছে। কেন? আমরা নিজে দেখছি মন্দিরের ওই ঠাকুরের পেছন পেছন দিয়ে মোটা কালো কালো সাপ এরকম ঘুরছে, আমরা কিন্তু ওই ঘরে ঢুকতে পারছি না, মা শুয়ে আছে, এতে যদি কোনোদিন বিপদ ঘটে। তখন দাদু হাসছেন আর বলছেন, বিপদ তারিণীর আবার বিপদ? বলে বুঝলাম না, বলে তোমাদের বুঝতে হবে না, তোমার মায়ের কিচ্ছু হবে না। সত্যানন্দ গিরি মহারাজকে এই মোক্ষে পৌঁছে দেওয়ার মূল্য কিন্তু তোমার শান্তিরানী ভট্টাচার্য, উনি দেখতে পাচ্ছ না আরেকজনকে তৈরি করছে, তখন আমি ওনার হাতে চলছি ট্রেন। এবার আমি 3 মাস 4 মাসের মধ্যে ওনার কাছে এতটা ছোটবেলা, অত বয়সে বয়সে পোক্ত হয়ে গেছিলাম, মন প্রাণ জ্ঞান ধারণা হয়ে গেছিল কি আমাকে পুজো করতে হবে, আমাকে পুজো করতে হবে, আমাকে শিখতে হবে, আমাকে শিখতে হবে। তারপর উনি রাতের পর রাত আমাকে নিজের পাশে বসিয়ে, কাছে বসিয়ে সেই রুদ্রাক্ষের মালা গলায় দিয়ে জপ করিয়েছেন, প্রচুর করেছি। কিন্তু আমি কিন্তু দেখতে পাইনি আমার সামনে সাপ এসেছে, কিন্তু উনি বসলেই আসতো। এবার আমি সকালে পাশে বসতাম তো, এদিক ওদিক এরম এরম করে তাকাতাম, এরম করে আমাকে হাসতো আর বলতো, দেখেছো কত বড় চালাক, কি খুঁজছিস? আমি না, মিষ্টি খুঁজছি। বলে মিষ্টিটা ওই দিকে, আমার পিছনে নয়। আবার চুপ করে নর্মাল থাকতাম। তারপর পড়ে গেলাম তো ফুয়া বাবার হাতে, তারপরে দিয়ে দিল ফক্কর বাবার হাতে, তারপর অঘরি বাবার হাতে, তারপর অযোধ্যাগিরি মহারাজের হাতে। ধীরে ধীরে স্তর বাড়তে বাড়তে কোথায় চলে গেলাম, আস্তে আস্তে হারিয়ে গেলাম যেন মনে হলো। হারিয়ে যেতে 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 যখন পুজো শিখতে শিখতে চলে গেলাম, যখনই আমার দাদু দিদার নাম স্মরণ করতাম, মানে এটা হচ্ছে একটা ডেস্টিনি, এটা কপাল। মানে আমাকে বলেছিল যখন যাওয়ার সময়, বলেছিল পিছনে কারোর জন্য কিন্তু কোনোদিন হবি না, কারোর জন্য পিছপা হবি না, এটা ভাববি না যে আমার ওই মানুষটা চলে গেল, তাকে দেখতে পেলাম না, আমি পুজো ছেড়ে দৌড়ে চলে আসি, এরকম কাজ করবি না। একেই বলে পুজো, একেই বলে ত্যাগ। এই জিনিসটা আগে এটাকে সামনে নে, ত্যাগের সার্টিফিকেটটা নে, তাহলে শিখতে পারবি।
নিয়ে আমি কি কপাল দেখুন, যেদিনকে দাদু চলে গেল সেদিনকে আমি বিদেশে বাইরে পড়ে আছি, পুজো করছি, পুজো ছেড়ে উঠতে পারলাম না, জানতেও পারলাম না। পরে এসে দেখলাম ততক্ষণ সব শেষ। মানে দাদুকে তাও আমি দেখেছি, মানে দেহ রাখার পরেই আমি এসে দেখেছি। কিন্তু দিদা তখন ওনার যে কর্মকাণ্ড, সেখানে সেই কর্মকাণ্ডে রহস্য পূজায় মানে প্রবৃত্তি ছিল আমার, রহস্য পূজায় লুপিত ছিলাম আমি সেই সময়। একদম কন্টিনিউ পুজো চলছিল, যে পুজো আমাকে একটু বিরক্ত করবে না। সেই পুজো করার পর সেখানে এসে আমাকে খবর দেয়নি, দিদিমা দেহ রেখেছেন, তেনাকে দাহ করা হয়ে গেল, তিনি চলে গেলেন, আমি কিন্তু জানতেও পারলাম না। যখন এলাম ফাঁকা ঘরটা দাঁড়িয়ে শুধু চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে আরম্ভ হলো, আর মনে হলো বসে আমাকে বলছে, কিরে কি দেখছিস, মিষ্টিটা ওদিকে আছে পিছনে নয়। ও ভাই, কিছু শিখতে হলে ত্যাগটা আগে রাখ। তাহলে কি উনি জানতেন যে উনি চলে যাবেন, আমি ওনাকে দেখতে পাবো না? তাই কি বলেছিলেন আমাকে যে কারোর জন্য ফিরে আসবি না? সেই ওপরে আস্তে আস্তে ঘরটায় যেতাম, ঘরটায় গিয়ে দেখতাম রাস্তা ঘাটের পাশে সেই মানুষটা আর আসবে না যে খাড়া হাতে দাঁড়িয়েছিল, সে আর আসবে না কোনোদিন। আর কাউকে শেখাবে না পুজো, আর কাউকে পাশে দাঁড়িয়ে বলবে না যে আমার সন্তানটাকে খেতে এসেছিস। সেই মানুষগুলো আর আসবে না যারা বলে মা খিদে পেয়েছে, যাও ওই সসপ্যানে খাবার আছে, সেই খাবার আর থাকবে না। আর সেই খাবার রাখার অধিকারী কেউ নেই, কারোর সে যোগ্যতা ক্ষমতা নেই, সে খাবার পচেই যাবে। এবার সব চলে গেল, রয়ে গেল চোখের জলে কিছু স্মৃতি। সেই জন্যই আমি একটা কথা বলি যে আমাদের বংশটা এমন একটা লেভেলে যেখান থেকে আমরা পুজোটা বুঝি, জ্ঞান আছে, কিন্তু 5 জনের মতন প্রকাশ করতে পারি না, সবার সামনে বসে ব্যক্ত করতে পারি না। কেন ব্যক্ত করা ভালো লাগে না, কেন এইসব শখ পুরনো হয়ে গেছে, ছেড়ে এসছি অনেক। এখন আর কারোর কাছে গিয়ে আমাকে পরীক্ষা দিতে হবে, সে নিজেই পরীক্ষা নিতে পারবে কিনা সন্দেহ, যার জন্য আমাদের আর মন প্রাণ চায় না। কোথাও একটু হোমযজ্ঞ হচ্ছে দেখলে দাঁড়াই, ভালো মন্দ কি করছে আমার দেখার দরকারও নেই, অধিকারও নেই। মন চায় একটু দাঁড়াই, দেখি, ব্যাস চলে যাই, শুধু ভাবতে থাকি। আর যখন কোনো কেউ বলে আমাকে একটু পুজো শেখাবেন, তখন আমি তার দিকে তাকাই আর আমি নিজের দিকটা চিন্তা করি, যেই কি সেই আমি, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি যেভাবে শিখে এসেছি, সেই কি মানসিকতা রে? অনেকবার ট্রাই করেছি, দেখলাম না, সে পারবে না করতে, পালিয়ে যায় সারা। দেখলাম আমি জানি না কোন দিন কাকে দিতে পারবো, সেটা কেউ জোর করে নিতে তো পারবে না, সেটা অদৃশ্যে লিখন কার কপাল আছে আমি জানি না। কিন্তু যেদিনকে সত্যানন্দ গিরি মহারাজ চলে গেলেন, সেদিনকে ইতিহাস করে গেলেন কালীঘাট শহরের মধ্যে। সবাই মানে সাক্ষী আছে কালীঘাট শহর। উনি দেহ রাখলেন, জার্মানিতে ফোন করা হলো, ফরেনার যারা ছিল তারা বললো বাবার বডিটা আপনারা রাখুন, আমরা ফ্লাইটে আসছি। এবার 3 দিন ধরে বডি ওখানে, মানে বরফের পর বরফ গাড়ি করে ক্রেন বরফ ওপরে বাড়িতে বরফের ট্রেতে শোয়ানো, সেই জল 3 তলা থেকে সিঁড়ি দিয়ে গড়িয়ে 1 তলা রাস্তা দিয়ে যাচ্ছে, পাবলিক ওই জলটা ছুঁয়ে মাথা দিয়ে চলে যাচ্ছে। কিনা সত্যানন্দ গিরি মহারাজ দেহ রেখেছে। নিচে যখন নামানো হচ্ছে, অত লোক মিলে ওনাকে নামানো হচ্ছে, নামিয়ে নিচে যখন নামানো হলো, জাস্ট খাটে শোয়ানো হলো বাড়ির সামনে, সে রাজকীয় বোম্বাই খাট শোয়ানো হলো, শুয়ে বাবাকে যখন তোলা হলো এরম ভাবে, ততক্ষণে যখন তোলা হলো ততক্ষণে অলরেডি কর্পোরেশনে কিছু গাড়ি এসে ফুল সরাতে আরম্ভ করেছে। এবার বুঝুন গাড়ি এসে ফুল সরাচ্ছে মানেটা কি, চিন্তা করতে পারেন? তা কত ফুল! পুরো কালীঘাট শোকস্তব্ধ হয়ে গেল, চোখের জল ছাড়া কারোর কিছু ছিল না। বাবা চলে যাচ্ছেন, বাবা সবার বাড়ির দিকে দেখতে দেখতে চলে যাচ্ছেন। সেই বাবা যার কাছে গেলে বলতাম বাবা কেমন আছো, আয় আয় বস বস বস, চলে গেল বাবা। আর কেউ বলবেন আয় আয় বস বস। কালীঘাট মন্দিরের সামনে ওনাকে রাখা হলো নিচে, মানুষ ফাঁকা করে দেওয়া হয়েছিল অনেক আগেই, একটা মানুষ ছিল না, চারদিকের বন্ধ, কোনো লোক ঢোকানো, রাস্তার উপর বাবাকে শোয়ানো হলো। মন্দিরে চিলেখড়া দিয়ে একটা কাক ওখানে শো করে এসে একদম বাবার কপালে এসে বসে ঠোকা দিয়ে উড়ে গেল, কা কা করতে করতে মন্দিরের দিকে চলে গেল। আবার ওনাকে তোলা হলো, সেই একই বাণী, বল হরি হরি বল, বল হরি হরি বল, সবাই জন্য। কেওড়াতলা শ্মশানে ওনাকে দাহ করা হচ্ছে, শ্মশানের দেওয়াল অব্দি ভিড়, শ্মশানের দেওয়ালের উপর লোক উঠে পড়েছে, এত লোক, এত জনসমাগম। এইভাবেই বড় 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 সাধকরা এইভাবেই দিনের পর দিন মানুষকে এত ভালোবাসা, এত আকাঙ্ক্ষা, এত কিছু শিক্ষা দিয়ে যখন চলে যান, তখন পেছনে আর কিছু দেখতে পাই না, কিছু খুঁজে পাই না আমরা। সেই জন্য আপনাদেরকে বলি পজিটিভ এনার্জি নিয়ে চলুন, কখনো দুর্বলতাকে জায়গা দেবেন না সামনে, দেখবেন আপনাদের ভালো হবে, আপনারা ভালো থাকবেন। ঠিক আপনাদেরকে, আপনাদের গুরুদেব আপনাদেরকে সহায় থাকবেন, আপনাদের গুরুদেব আপনাদেরকে মানে সবসময় আগলে রাখবেন। প্লাস উপরে দেব দেবী বসে আছেন, তারা প্রত্যেকটা মানুষকে দেখেন।
যাই হোক, আজকে আর বেশি কিছু বলার নেই আপনাদেরকে, আমি অন্য কিছু বলতে পারলাম না বলে ক্ষমা করবেন। শুধু একটাই কথা বলবো, ভালো থাকুন, স্বাভাবিক থাকুন, সুস্থ থাকুন। আজ আসছি, নমস্কার।